সুপ্রভাত প্রিয় দর্শক, শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রতিবেদন খবরের অন্তরালের খবর। আমি মনোজ দাস। খবর পেলাম আগামী বছর মানে 2025-এর জানুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এবার হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। কে দিলেন এই খবর, কে প্রচার করলেন, এগুলো অবশ্য পরিষ্কার নয়। সাধারণ নিয়মে দেশের নির্বাচন কমিশনের প্রধান তিনি ঘোষণা করে থাকেন নির্বাচনের দিন তারিখ। যেমন এই বছরের গোড়ায় 7ই জানুয়ারি বাংলাদেশের যে দ্বাদশ সংসদীয় নির্বাচন হয়েছিল তার ঘোষণা 2023-এর 15ই নভেম্বর তারিখে করেছিলেন বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান। এরকম ঘোষণা অবশ্য কেউ করেননি, তবু খবরটা ভাসছে। আর সামনের বছর জানুয়ারি মাসে ভোট হলে এত আগে সেই ভোটের তারিখ ঘোষণা করার কথাও নয়। তবে আজ না হোক কাল ভোট তো করতেই হবে। যদি অবশ্য 2007 সালের অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতার পুনরাবৃত্তি না হয়। সেবার তো 2 বছরের ওপর মানে অন্তর্বর্তী সরকারকে সামনে রেখে দিয়ে সামরিক শাসন চলেছিল। তো তাই চর্চা চলতেই পারে নির্বাচন কমিশনে, আর সেই খবর উড়েছে বাজারে। খবরটা আরো জোরদার হয়েছে বিএনপির ডাকা 36 ঘন্টার দেশব্যাপী যে বন্ধ বা হরতাল, সেটার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকাল 6টা থেকে শুরু হয়েছে বিএনপির ডাকা হরতাল। চলবে আজ বুধবার সন্ধে 6টা পর্যন্ত, 36 ঘন্টা। এই বন্ধের উদ্দেশ্য সরকার পতনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখা। কোন সরকার? মনে রাখতে হবে, এই সরকার মানে হচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। বুঝাই যাচ্ছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির তালমেল খুব একটা জমেনি। অতএব এই ধর্মঘটকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক উত্তেজনার পারা বাড়ছে তার অংশ হিসেবে দেখা যেতে পারে এই ধর্মঘটকে, এই 36 ঘন্টার ধর্মঘট। এর আগে বিএনপি বেশ কিছু অবরোধ ও হরতালের কর্মসূচি ঘোষণা করেছে বটে, কিন্তু তেমন প্রভাব তার দেখা যায়নি। গ্রাসরুট লেভেল থেকে যেসব খবর পাচ্ছি, ঢাকা শহর তো বটেই, দেশের কোথাও বন্ধের তেমন কোনো প্রভাব গতকাল মঙ্গলবার দেখা যায়নি। গণপরিবহন, বাস, মেট্রো, ট্রেন সব কিছু, গাড়ি ঘোড়া সব কিছু চলেছে। জনজীবনও মোটামুটি স্বাভাবিক। এটা কিন্তু ভোটের বাজারে, যে ভোট 2 মাস পর হোক কিংবা 2 বছর পর হোক, বিএনপির পক্ষে কিন্তু ভালো হলো না। এটাতে প্রমাণ হয়ে গেল জনতার সমর্থন কিন্তু তাদের পেছনে খুব একটা নেই। ধর্মঘট ডেকে এত তাড়াহুড়ো করাটা কিন্তু বিএনপির কাছে বুমেরাং হয়ে যাচ্ছে। বন্ধ সফল করার জন্যে বিএনপি এবং তাদের 12 পার্টির জোট কিন্তু তোড়জোড় করে রাস্তায় নেমেছিল আজ। 12 পার্টির জোট আজ সভা ডেকেছিল। সেখানে জোটের অন্তর্ভুক্ত সব দল, 12 পার্টির জোটের সবাই একেবারে প্রাণ ভরে বিষ উগরে দিয়েছেন ভারতের ওপর। ভাবসাব দেখে মনে হচ্ছে ভোটের বাজারে ভারত এবার হট ফেভারিট। না, হট ফেভারিট মানে সবাই চাইছে তাকে ভালোবাসার জন্য, তা নয়। হট ফেভারিট হচ্ছে মুষ্টিযোদ্ধারা যেমন পাঞ্চ ব্যাগ রেখে দেয় ঘুষি মারার জন্যে, ভারতকে এবার বাংলাদেশের এই বিএনপির 12 জোট এবং আরো যারা আছেন তারা এবার একে অপরের সাথে প্রতিযোগিতা করে ভারতকে
পাঞ্চ ব্যাগ হিসেবে ব্যবহার করবেন, আজ তার একটা মহড়া বা রিহার্সাল দেখা গেল। তারা কি বলেছেন, আজকে যে সমস্ত মিটিং হয়েছে সেখানে বলেছেন সবারই একটাই কথা, আগ্রাসী নীতি নেয়ার ফলে ভারতের প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের সবার সাথে নাকি ভারতের দূরত্ব সৃষ্টি হয়েছে। এই মন্তব্যকার মন্তব্য 12 দলীয় জোটের সমন্বয়ক যিনি বিএনপি চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এ বক্তব্য হচ্ছে তার। অবশ্য এটা এই আগস্ট মাসের 5 তারিখ থেকে এই সম্বন্ধটা হয়েছে। তার আগে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালোই ছিল, সুতরাং ওনার কথাটা খাটে না। এটা 5 তারিখের পরবর্তী সময়ের বক্তব্য। তিনি বলেন, এই যে সৈয়দ এহসানুল হুদা, তিনি বলেছেন পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তানকেও জুড়ে দিয়েছেন, এদের কোনো দেশ ভারতের প্রতি আস্থাশীল নয়। কি করে প্রমাণ হলো? মালদ্বীপ প্রথম দিকে একটুখানি ভোটের পরে একটু গরম হয়ে গিয়েছিলেন, সেই জন্য গরম গরম কথা বলেছিলেন। তারপরে এখন আবার ঠান্ডা হয়ে গিয়েছেন, এবার এখন আবার মালদ্বীপকে এসো বধূ বুকে এসো বলে মালদ্বীপকে কোলে টানছেন। আফগানিস্তানের সাথে কোনো রকম সম্পর্ক ভারতের খারাপ হয়নি, ওটা ভুল করে উনি বলে ফেলেছেন। আফগানিস্তানের সাথে সম্পর্ক খারাপ হয়েছে আমাদের ওনাদেরই যে প্রিয় পাত্র পাকিস্তান, সেই পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ হয়েছে। উনি বলেছেন যে এইসব দেশগুলো নাকি ভারতের প্রতি আস্থাশীল নয়, সবাই ভারতের অবিবেচনা প্রসূত নেতিবাচক আচরণের রুষ্ট। এই নেতিবাচক আচরণের কোনো ব্যাখ্যা কিন্তু উনি আর দেননি। আজ এই গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এহসানুল হুদা এই কথাগুলো বলেন। বাংলাদেশকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর আগ্রাসী হুমকির প্রতিবাদে 12 দলীয় জোট আজকের এই সমাবেশের আয়োজন করে, এটা বলেছে বটে, কিন্তু এর সাথে যোগাযোগ রেখেছে কিন্তু আজকে যে ধর্মঘট বন্ধ রেখেছিল বিএনপি এবং তার 12 দলের জোট, তার সঙ্গে মানে সম্পর্ক রেখে আজকের এই সমাবেশের আয়োজন। কিন্তু রাজনাথ সিং কি বলেছেন? তিনি বলেছেন এই 3-4 দিন আগে নিয়ে আমার এই চ্যানেলে একদিন আমি একটা প্রতিবেদন করেছিও। তিনি বলেছেন যে চীনের আগ্রাসী নীতির জন্য এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্য সেনাকে সতর্ক থাকতে বলেছে। এই তো। আর বাংলাদেশ থেকে যে ছোট বড় মাঝারি সব নেতা, উপনেতা, দলনেতা, কত সব নেতা, তারা যে দিন রাতের 24 ঘন্টা গালাগাল দিয়ে যাচ্ছেন ভারতকে, তার বেলা ছবল মারছেন, তার বেলা রাজনাথ সিং ফোঁসও করেননি, ছবলও মারেননি, শুধু ঘরের লোকদের একটু সজাগ থাকতে বলেছেন, তাতেই এত গোসা। সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনের সড়কে একটা মিছিলও করেছেন 12 দলের জোট, সেই জোটের নেতারা কর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে আবার জাতীয় পার্টি, তার যে কাজী জাফর গোষ্ঠীর সেই গোষ্ঠী মানে জাতীয় পার্টি কাজী জাফর গোষ্ঠী, তার চেয়ারম্যান মুস্তাফা জামাল হায়দার এক জবরদস্ত ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন ভারতের কাছ থেকে আমরা অবন্ধুসুলভ আচরণ মানতে পারি না, আমরা তাদের বন্ধু ভেবে থাকি। বটেই তো, কত বন্ধু ভাবেন সে তো দেখাই যাচ্ছে। এর আগে ক্ষমতায় এসে ভারতের সঙ্গে কত বন্ধুত্ব করেছেন। ওই আমাদের যে 7 সিস্টার বলা হয় নর্থ ইস্টের 7টা ছোট ছোট রাজ্যকে, সেই রাজ্যগুলোয় গোলমাল পাকাতে, সন্ত্রাসবাদকে সেখানটায় এগিয়ে নিয়ে যেতে, সন্ত্রাসবাদকে আপনারা কিভাবে সমর্থন করেছেন সেটা আপনারাও জানেন,
আর ভারতের আমরাও তো তা জানি। সুতরাং বেশি বন্ধুত্বের কথা বলবেন না। মোস্তফা জামাল হায়দার আরো বলেছেন, বাংলাদেশের চারদিকে অশান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। কোথায় না, আসাম, মণিপুর সহ বিভিন্ন স্থানে। ভারত যদি তার নীতি সংশোধন না করে তাহলে আল্লাহ জানেন তাদের ভাগ্যে কি হবে। আহারে, কি ভাবনা ভারতের জন্য। হাতি আর ইঁদুরের একটা গল্প আছে, মনে পড়ছে? জানেন নিশ্চয়ই, তাই বলছি না। আল্লাহর কাছে ভারতের জন্য দোয়া করতে হবে না, নিজেদের জন্য দোয়া করুন। এরপরেও আরো আছে তার ভাষণ। তিনি বলেছেন, আমরা বাংলাদেশে শান্তি চাই, স্বাধীনতা, সার্বভৌমত্ব অটুট রেখে সবার সঙ্গে বন্ধুত্ব রেখে দেশ চালাতে চাই। ভারতের উচিত হবে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানানো এবং বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া। এই শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে এর আগে একদিন বলেছি যে বিএনপি ছাড়া এখনো কিন্তু ওই জোট, ওরা ছাড়া আর কেউ কিন্তু হাসিনাকে প্রত্যর্পণ জানায় ও তার অনুরোধ তো করেইনি ভারতের কাছে, আর কেউ সে দাবিও করেনি। ভারতের কাছে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা কিছু আছে নাকি? আপনারা তো ভারতকে বয়কট করতে চান। আশা টাশার কথা ওঠে কোত্থেকে স্যার? আর শেখ হাসিনাকে ফেরত পাঠাবার কথা, ইউনূস সাহেবদের বলুন না ফেরত চাইতে। ফেরত চাইলে তবে তো ফেরত দেয়া হবে। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদিন ফারুক। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে সেই মোতাবেক ব্যবস্থা নিন। এইটাই হচ্ছে আসল কথা। এইটার জন্যই আজকের মিটিং হয়েছিল, ডাকা হয়েছিল। এইটার জন্যই ধর্মঘট ডাকা হয়েছিল। তিনি বলেছেন, দেশবাসী সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আওয়ামী লীগের প্রেতাত্মারা যাতে বাংলাদেশে আর রাজনীতি করতে না পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা রূপরেখা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশ পরিচালিত হবে, এটা বলেছেন তিনি। সভাপতির বক্তব্যে 12 দলীয় জোটের যিনি মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিম, তিনি বাংলাদেশ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র ও হুমকি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যেভাবে বক্তব্য দিয়েছেন তা আমরা মানতে পারি না। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান, অবিলম্বে ভারতের হাই কমিশনারকে তলব করে এর ব্যাখ্যা নিন। আমাদের চোখ রাঙানি দেখিয়ে লাভ নেই, এটা বলে সাবধান করে দিয়েছেন। বোঝা যাচ্ছে নির্বাচনী ভাষণের মহড়া আজ শুরু হলো। যেটাকে বলা যায় সিনেমার আগে কোনো কিছু মহরত হয় না, সেই মহরত আজকে হয়ে গেল শুরু। তবে যা দেখছি আশু নির্বাচনের কিন্তু সম্ভাবনা নেই। আর নির্বাচন হলে আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে বটে, কিন্তু আওয়ামী লীগ ছাড়া ভোট হবে না। ওই আমেরিকাও আপনাদের পাশে দাঁড়াবে না, কেউই দাঁড়াবে না দেখবেন। কারণ তারা তো বলেছিল গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তা আওয়ামী লীগকে বাদ দিয়ে গণতন্ত্র ফিরবে কিভাবে? নির্বাচন রিগিং মুক্ত হলে আওয়ামী লীগকে হারানো সহজ হবে না। দেখে নেবেন, যত দিন যাবে নৌকোর পালে কিন্তু তত হাওয়া লাগবে। শেষ করার আগে একটি কথা বলার আছে। আপনারা জানেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামের যে সমীক্ষাটি আমরা শুরু করেছি, গত কয়েকদিন ধরে প্রচুর মানুষ আমাদের সেই সমীক্ষায় সাড়া দিয়েছেন। আপনি যদি আপনার পছন্দ মতো 5 জন সর্বশ্রেষ্ঠ বাঙালির নামের তালিকা আপনার পছন্দের ক্রম অনুসারে না পাঠিয়ে থাকেন, তবে এখনই পাঠিয়ে দিন।
আর এটা আমাদের এই যে কমেন্ট সেকশন আছে এই চ্যানেলে, এখানে দিতে পারেন। এছাড়া ক্যালকাটা ডায়ালগস মনোজ ক্যালকাটা ডায়ালগস manoj@gmail.com এই ইমেল অ্যাড্রেসেও আপনারা পাঠাতে পারেন আপনাদের পছন্দের তালিকা। শেষ করবো একটু অনুরোধ করে, আমাদের বক্তব্য ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ক্যালকাটা ডায়ালগস নামে আমাদের এই চ্যানেলটি আপনাদের পাশে থাকবে, সমস্ত আপডেট নিয়ে আপনাদের কাছে আসবে প্রতিদিন। ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে।